আচ্ছা, রাশিয়ার বৈদেশিক নীতিকে কি আমরা শুধু তার রাজনীতি দিয়ে বুঝতে পারব, নাকি এর আসল রহস্যটা লুকিয়ে আছে তার বিশাল মানচিত্রে? আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব কিভাবে শতাব্দী ধরে ভূগোলই রাশিয়ার ইতিহাস এবং তার বর্তমান কর্মপন্থার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে আসছে। উইনস্টন চার্চিলের এই বিখ্যাত উক্তিটা দিয়েই শুরু করা যাক। কি বলেন? তিনি রাশিয়াকে এক জটিল ভূরাজনৈতিক ধাঁধা হিসেবে বর্ণনা করেছিলেন। চলুন আজ আমরা সেই ধাঁধাটাই ভাঙার চেষ্টা করি। আমাদের আজকের আলোচনার মূল বিষয় কিন্তু এটাই। রাশিয়ার ঐতিহাসিক এবং এখনকার সব পদক্ষেপের গভীরে গেলে আমরা একটা প্রধান নির্ধারক খুঁজে পাই, আর সেটা হলো তার ভূগোল। চলুন এই ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই পুরো বিষয়টা বিশ্লেষণ করে দেখা যাক। এই ধাঁধাটার সমাধান করতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব রাশিয়ার এই ভৌগোলিক চ্যালেঞ্জটা কিভাবে তার ভূগোলই একটা দ্বিধারী তলোয়ারের মতো কাজ করে। তারপর আমরা তার নিরাপত্তার সন্ধান, উষ্ণ জলের প্রয়োজনীয়তা এবং সবশেষে পুতিনের মতবাদ বিশ্লেষণ করে পুরো ছবিটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন মূল আলোচনায় ঢোকা যাক। রাশিয়ার সবচেয়ে বড় শক্তি কি? তার বিশাল আকার, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এটাই আবার তার সবচেয়ে বড় দুর্বলতা। এই যে একটা প্যারাডক্স বা আপাতবিরোধিতা, এটাই তার ভূ রাজনীতির একদম কেন্দ্রে রয়েছে। রাশিয়ার মূল সমস্যাটা শুরু হয় তার পশ্চিম সীমান্ত থেকে। এই যে বিশাল উত্তর ইউরোপীয় সমভূমি, এখানে পাহাড় বা বড় নদীর মতো কোনো প্রাকৃতিক বাধা নেই। মানে এটা যেন একটা খোলা দরজা, যা ঐতিহাসিকভাবে যে কোনো আক্রমণকারী বাহিনীকে সরাসরি মস্কোর দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আর দেখুন, এই ভৌগোলিক দুর্বলতা কিন্তু শুধু কোনো তত্ত্ব নয়, ইতিহাস নিজেই এর সাক্ষী। পোল্যান্ড, সুইডেন, নেপোলিয়নের ফ্রান্স আর তারপর দুইবার জার্মানি বারবার কিন্তু পশ্চিমের এই পথ দিয়েই ভয়াবহ আক্রমণগুলো এসছে। এই লাগাতার আক্রমণ রাশিয়ার জাতীয় মানসিকতায় একটা গভীর এবং স্থায়ী নিরাপত্তাহীনতা তৈরি করে দিয়েছে। তাহলে রাশিয়ার ভূগোলের মূল প্যারাডক্সটা এখানেই। একদিকে এর বিশালত্ব, যা শত্রুকে দেশের গভীরে এনে ক্লান্ত করে ফেলার সুযোগ দেয়, আর অন্যদিকে প্রাকৃতিক বাধার অভাব, যা তাকে সবসময় অরক্ষিত রাখে। এই দ্বৈততাই কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় নীতিকে যুগ যুগ ধরে চালিত করে আসছে। এখন প্রশ্ন হল, এই যে একটা ভৌগোলিক দুর্বলতা, এর প্রতিক্রিয়ায় রাশিয়া ঐতিহাসিকভাবে কি করেছে? উত্তরটা হল, তারা স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা তৈরি করার চেষ্টা করেছে। একটা বাফার জোন আসলে কি? পরীক্ষার প্রস্তুতির জন্য এই সংজ্ঞাটা কিন্তু খুব জরুরি। সহজ কথায় এটা হলো দুটো শত্রুভাবাপন্ন দেশের মধ্যে একটা নিয়ন্ত্রিত অঞ্চল, যা সরাসরি সংঘাত এড়াতে সাহায্য করে। এটা একটা শক অ্যাবজর্বারের মতো কাজ করে, যা মূল ভূখণ্ডকে সম্ভাব্য আক্রমণ থেকে দূরে রাখে। রাশিয়ার ঐতিহাসিক কৌশলটা ছিল খুবই সোজা কিন্তু ভীষণ কার্যকর। যেহেতু প্রকৃতি কোনো বাধা দেয়নি, তাই তারা কৃত্রিম বাধা তৈরি করতে চেয়েছে। কিভাবে? সীমান্তটাকে ক্রমাগত পশ্চিম দিকে ঠেলে দিয়ে প্রতিবেশী দেশগুলোকে নিয়ন্ত্রণে এনে একটা সুরক্ষার বলয় বা বাফার জোন তৈরি করা। উদ্দেশ্য একটাই, যে কোনো আক্রমণকারীকে মস্কোতে পৌঁছানোর আগেই এই লম্বা পথে দুর্বল করে ফেলা। এই কৌশলের সবচেয়ে বড় উদাহরণ কোনটা? অবশ্যই স্নায়ুযুদ্ধের সময়কার সোভিয়েত ইউনিয়ন। পূর্ব ইউরোপের দেশগুলোকে নিয়ে যে ওয়ার্সো চুক্তি তৈরি হয়েছিল, সেটা ছিল রাশিয়ার জন্য একদম পারফেক্ট একটা নিরাপত্তা বেষ্টনী। কিন্তু ১৯৯১ সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন হঠাৎ করেই রাশিয়া নিজেকে একদম অরক্ষিত আর ন্যাটোর মুখোমুখি আবিষ্কার করল। আচ্ছা, রাশিয়ার ভূরাজনীতির দ্বিতীয় বড় চালিকা শক্তিটা কি? সেটা হলো বরফমুক্ত বা উষ্ণ জলের বন্দরের জন্য তার বহু শতাব্দীর সংগ্রাম। চলুন দেখি কেন এটা তাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। একটা উষ্ণ জলের বন্দর যে কোনো বড় শক্তির জন্যই অপরিহার্য, কারণ এটা ছাড়া একটা দেশের নৌবাহিনী আর বাণিজ্য, বিশেষ করে শীতকালে, বাকি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানে বছর জুড়ে সমুদ্রে অবাধ বিচরণ সম্ভব হয় না। এই টেবিলটা দেখলেই রাশিয়ার নৌ দুর্বলতাটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করুন, তার ৪টা প্রধান নৌবহরের প্রত্যেকটাই কোনো না কোনোভাবে ভৌগোলিকভাবে সীমাবদ্ধ। যেমন ব্ল্যাক সি ফ্লিটকে ভূমধ্যসাগরে যেতে হলে ন্যাটোর সদস্য তুরস্কের বসফরাস প্রণালী পার হতে হয়। বাল্টিক ফ্লিটও একইভাবে ডেনিশ প্রণালী দিয়ে আটকে আছে। এই যে সংকীর্ণ পথগুলো, এগুলোকে বলে চোক পয়েন্ট, আর এগুলো রাশিয়ার বিশ্বব্যাপী নৌশক্তি বিস্তারের ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করে রাখে। এখন আমরা দেখব কিভাবে এই দুটো ঐতিহাসিক তাগিদ, মানে বাফার জোন আর উষ্ণ জলের বন্দর, ভ্লাদিমির পুতিনের সময়ে এসে রাশিয়ার আধুনিক পদক্ষেপগুলোকে চালিত করছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পুরনো সোভিয়েত ব্লকের দেশগুলো একে একে ন্যাটোতে যোগ দিতে শুরু করল। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে এর মানে কি? এর মানে হল, তাদের ঐতিহাসিক বাফার জোনটা পুরোপুরি শেষ হয়ে গেল,
আর পশ্চিমা সামরিক জোট চলে এলো একেবারে তাদের দোরগোড়ায়। আর এই প্রেক্ষাপটেই ইউক্রেন আর বিশেষ করে ক্রিমিয়া রাশিয়ার জন্য একটা কৌশলগত উদ্বেগের কেন্দ্র হয়ে উঠল। এই মানচিত্রে সেবাস্তোপোল বন্দরের অবস্থানটা খেয়াল করুন। এখানেই রাশিয়ার সব কৌশলগত দুশ্চিন্তা এসে মিলেছে। ক্রিমিয়ার কৌশলগত গুরুত্ব আসলে অপরিসীম। এটা শুধু একটা ভূখণ্ড না, এটা হলো রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একমাত্র কার্যকরী উষ্ণ জলের বন্দর। রাশিয়ার দিক থেকে ভাবলে ইউক্রেনের পশ্চিমমুখী হওয়া মানেই সেভাস্তোপোল বন্দর হাতছাড়া হয়ে যাওয়া, আর তার মানে হলো পুরো কৃষ্ণ সাগরে তাদের নৌশক্তি প্রায় পঙ্গু হয়ে যাওয়া। সুতরাং এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই, 2014 সালে ক্রিমিয়া দখল কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা ছিল না। এটা ছিল রাশিয়ার সেই বহু পুরনো দুটো ভূরাজনৈতিক লক্ষ্যের এক অনিবার্য ফল। একটা উষ্ণ জলের বন্দর সুরক্ষিত করা, আর 2, তার সীমান্তে একটা প্রতিপক্ষ সামরিক জোটের বিস্তার ঠেকানো। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি শিখলাম? চলুন মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক, আর তারপর একটা চূড়ান্ত প্রশ্নের দিকে এগোনো যাবে। পরীক্ষার প্রার্থীদের জন্য এই স্লাইডের পয়েন্টগুলো বিশেষভাবে মনে রাখা জরুরি। রাশিয়ার বৈদেশিক নীতি নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই পয়েন্টগুলো একটা দারুণ কাঠামো দেবে। সহজ কথায়, ভূগোল, নিরাপত্তা আর সমুদ্রে প্রবেশাধিকার, এই 3টে স্তম্ভের উপরেই রাশিয়ার পুরো নীতিটা দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত আমরা এই প্রশ্নটার সামনে এসে দাঁড়াই, যা আন্তর্জাতিক সম্পর্কের একটা মৌলিক বিতর্ক। একটা দেশের ভূগোল যখন বদলায় না, আর ইতিহাস যখন সবসময় তার ঘাড়ে নিঃশ্বাস ফেলে, তখন কি সেই দেশটা তার অতীতকেই বারবার ফিরিয়ে আনতে বাধ্য? অন্যভাবে বললে, রাশিয়া কি তার নিজের ভূগোলেরই বন্দী? এটি একটি জটিল প্রশ্ন, আর এর উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ গতিপথ।